সাপ্তাহিক জব সার্কুলার আলোচনা ও বিগত নমুনা প্রশ্ন সমাধান, একই সাথে জীবন বীমার জন্য ইংলিশ অংশের সাজেশন করব আমরা। সো শুরুতেই চলে যাই সার্কুলার অংশে। সো দেখেন, আমরা জীবন বীমার সার্কুলারটা এর আগেও একবার হয়েছিল, কিন্তু একই সার্কুলার যখন পরীক্ষাটা বাতিল হলো তখন আবার ফিরে নতুন করে সার্কুলার দিয়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে 7 জানুয়ারি 2020 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন যারা, তাদের এই আবেদনটা আর করার দরকার নাই। এখন আপনার যদি মনে না থাকে যে আপনি আসলে আবেদনটা করেছিলেন কিনা, তাহলে অপেক্ষা করতে হবে যে যদি SMS আসে, আর যদি একেবারেই মনে না থাকে আপনি আবার অ্যাপ্লাই করার চেষ্টা করেন। আচ্ছা, এখানে বলছে জীবন বীমা কর্পোরেশন, এইটা হচ্ছে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি, মানে হচ্ছে আবার ফিরে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। তার মানে আগের বার যে পরীক্ষা নিয়েছিল সেগুলো আর থাকছে না, বাতিল করা হয়েছে, এখন পুনরায় আবার নিয়োগ বিজ্ঞপ্তি। মোট পদসংখ্যা হচ্ছে 540টি। 540টা পদসংখ্যা কিন্তু কম নয়, 540টি। জাহিদ খান। এরপর দেখেন, আমাদের এই আবেদন শুরু হচ্ছে 16 এপ্রিল থেকে, আবেদন শেষ সরি এটা তো ভুল আসছে, ভুল কেন আগেই। আচ্ছা, আবেদনের শেষ তারিখ হচ্ছে 15/5, মানে হলো 15 এপ্রিল হবে না, 15 মে 2025। মানে আপনারা এখনও প্রায় 1 মাস সময় পাচ্ছেন এই আবেদনটা কমপ্লিট করার জন্য। তাহলে 16 এপ্রিল থেকে আবেদন শুরু হচ্ছে, আর আপনারা এই শুরু হয়ে গেছে অলরেডি, আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 মে 2025। তো জীবন বীমার এই বিশাল সার্কুলারটা যদি আপনি ক্যাপচার করতে চান তাহলে একটু ডিটেলস জানা দরকার, যে এখানে কি আসে, কতটুকু পড়তে হবে। তো চলুন আমরা একটু দেখি যে জীবন বীমায় আসলে আরও কি, এই সার্কুলারটার একটু ডিটেলস দেখি যে সার্কুলারটার ডিটেলস কি আছে। সো দেখেন, মোট পদ এবং গ্রেডের দিকে যদি তাকান তাহলে আপনারা কিন্তু গভর্নমেন্ট জবের হিসাব করতে পারবেন না, কিন্তু গভর্নমেন্ট জব মানে হচ্ছে আপনার যে কোনো গ্রেডের একটা চাকরি হলেও আপনার জীবন সেটেল হয়ে যাবে। এই যে দেখেন, এখানে 176টি পদসংখ্যা হচ্ছে উচ্চমান সহকারী, গ্রেড 13। সো প্রাইমারি স্কুলেও 13 গ্রেড, ঠিক একইভাবে কিন্তু জীবন বীমার এটাতেও 13 গ্রেড, কোনোটা হচ্ছে কোনোটা কম নয়। এখানে দেখেন মোট পদসংখ্যা হচ্ছে 176টি, এবং এখানে লাগবে হচ্ছে স্নাতক পাস। আচ্ছা, 2 নম্বর হচ্ছে অফিস সহকারী, এটা গ্রেড 16, কিন্তু এইখানে আবার পদবি বা পোস্ট আছে হচ্ছে আপনার, পদবীর সংখ্যা আছে, পোস্টের সংখ্যা আছে 165টা। আর 3 নম্বর পদবি হচ্ছে অফিস সহায়ক, এটার গ্রেড হচ্ছে 20 গ্রেডেও কিন্তু আপনার হচ্ছে বেসিক স্যালারি 8250, এটা 199টা পোস্ট আছে। সো এটা আবার একেবারে দেখেন, যেটা অফিস সহকারী সেটার জন্য হচ্ছে HSC পাস, আর যেটা হচ্ছে অফিস সহায়ক গ্রেড 20 এটার জন্য হচ্ছে আপনার 8ম শ্রেণী পাস। সো এই যে সার্কুলারটা, এই সার্কুলারটাতে যারা আবেদন করবেন তাদের জন্য নেহাতি এখান থেকে ভালো একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে। তো চলেন আমরা একটু এই সার্কুলারের বাইরেও কিছু অতিরিক্ত সার্কুলার ছিল এই সপ্তাহব্যাপী, আমরা একটু সেই সার্কুলারগুলোর দিকে একটু চোখ বোলাই। যেমন দেখেন, 1 নম্বর ছিল হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এখানে 46টি পোস্ট আছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়, এখানে 33টি পোস্ট আছে। এইগুলো আবার দেখেন আবেদন শুরু এবং শেষের তারিখ দেওয়া আছে। একইভাবে যারা আবেদন করবেন এই লিঙ্কটা যদি রাখেন এবং এই পিডিএফটা আপনারা পেয়ে যাবেন, একটু শেয়ার করে জানাই দেন। এই পিডিএফের মধ্যে এই লিঙ্কে ক্লিক করলে আবেদন করতে পারবেন, লিঙ্কে ক্লিক করলেই আবেদন করতে পারবেন। এরপর দেখেন BR পাওয়ারেজ লিমিটেড, BRPL, এখানে 64টা পোস্ট আছে। 20 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত আবেদন করা যাবে। এরপর দেখেন 4 নম্বর হচ্ছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এখানেও দেখেন অল্প পোস্ট, কিন্তু এগুলো হচ্ছে একটু কি বলবো, এটাকে বড় পোস্ট আর কি, পদবিটা বড়। আবেদন শেষ 24 এপ্রিল, লিঙ্ক আছে এখানে। 5 নম্বর হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়, চুয়াডাঙ্গা, এখানেও আবেদনের পোস্ট হচ্ছে 39টা, এবং 15 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত আবেদন করা যাবে।
সো এই যে সাপ্তাহিক সার্কুলারগুলো, এখানে কিন্তু অনেকগুলো সার্কুলার আছে, যারা রেগুলার পরীক্ষা দিবেন সার্কুলারগুলো ঘাটাঘাটি করেন তাদের জন্য এগুলো খুব জরুরি। কারণ হচ্ছে যত বেশি পরীক্ষা দিবেন চাকরি পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। শুধু বড় বড় পোস্টের দিকে, বড় বড় সংখ্যার দিকে তাকালেই হবে না, এই ছোট জিনিসগুলোকেও আয়ত্তে আনতে হবে। কারণ এগুলোতে অনেক চাকরি হয়, অনেক চাকরি হয়, কেউ না কেউ তো ঢুকবে। এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে, পদ সংখ্যা যত কমই হোক কোনো সমস্যা নাই, আবেদনের চেষ্টা চালাতে হবে। ওকে, তাহলে আমরা এই যে জীবন বীমার দেখলাম এবং অন্যান্য চাকরির কিছু সার্কুলার দেখলাম। এখন আমরা আজকে একটা নমুনা প্রশ্ন হিসাবে আপনাদেরকে সমাধান করে দেখাবো। জীবন বীমা কর্পোরেশনে উচ্চমান সহকারী 2019 সালে আসা যে প্রশ্নটা ছিল, ওই প্রশ্নের ইংরেজি অংশের সলিউশনটা কী ছিল। ইংলিশ অংশের সলিউশনটা আমরা একটু করব, ইংলিশ অংশের সলিউশন। সো এখান থেকে আমরা নমুনা দেখব যে আসলে জীবন বীমায় কী ধরনের কোশ্চেন হয় ইংরেজিতে, জীবন বীমায় ইংরেজিতে কী ধরনের কোশ্চেন আসে আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, 1 নম্বর এবং 2 নম্বর দেখেন আমরা পারি কিনা, আমরা একটু নিজেদেরকে একটু যাচাই করার চেষ্টা করি যে পারি কিনা। দেখেন জীবন বীমা 2019 সালে আসা মোট আজকে 10টার মতো প্রশ্ন আপনাদের সমাধান দেখাবো। যেমন 1 নম্বর প্রশ্ন হলো, 1 নম্বর বলছে ক্রেডিট টাকা 12,000 হার অ্যাকাউন্ট। সো এইটা একটা প্রিপোজিশন থেকে আসা প্রশ্ন। 2টা প্রশ্ন আসছে এখানে প্রিপোজিশন থেকে, এখানে 2টা প্রশ্ন আসছে। তাহলে আমরা বুঝে নিচ্ছি প্রথমেই, সেটা হলো আমরা যদি পরীক্ষা দিতে চাই জীবন বীমায় তাহলে আমাদেরকে কি পড়তে হবে, প্রিপোজিশন পড়তে হবে, প্রিপোজিশন। সো ক্লাসটা একটু শেয়ার করে দিব যারা ক্লাসে আসি। দেখেন প্রিপোজিশন, ক্রেডিট সামথিং আর এরপরে হচ্ছে অ্যাকাউন্ট, তার মানে ক্রেডিট অ্যামাউন্ট এরপরে হবে টু অ্যাকাউন্ট। সো এটা মনে রাখার কিভাবে সিস্টেম, অনেক সময় অনেকে এটাকে উল্টো করে ফেলেন যে ক্রেডিট হার অ্যাকাউন্ট উইথ এত অ্যামাউন্ট। সো অ্যামাউন্টটা অ্যাকাউন্টের পরে থাকলে অ্যামাউন্টের সাথে উইথ হবে, আর এখানে যদি টাকাটা আগে থাকে তাহলে আনসার হবে এখানে টু, তার মানে ক্রেডিট টাকা টু। সো আপনারা কীভাবে মনে রাখতে পারেন জিনিসটা, ক্রেডিটের টি আছে, টাকা লিখতে টি কে লাগে, আর এইখানে শূন্যস্থানে টু বসবে, তার মানে টি টি টি, এইভাবে মনে রাখতে পারেন। সো এইখানে টাকা থাক আর ডলার থাক আর অ্যামাউন্ট থাক, যেটাই থাক, আমরা এখানে মনে করার স্বার্থে টাকাকে মনে করলাম, তার মানে টাকা অতএব টু, এইভাবে মনে রাখতে পারেন। তাহলে একের অ্যান্সারটা হচ্ছে টু, ক্রেডিট টাকা 12,000 টু হার অ্যাকাউন্ট। আচ্ছা 2 নাম্বারটা, দ্য পেট ক্যাট জাম্পড, পোষা প্রাণী জাম্প করেছে ড্যাশ দ্য চেয়ার। আচ্ছা এখানে জাম্পের সাথে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করব, জাম্পের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করব। তাহলে জাম্পের সাথে কি হবে, চেয়ার, তাই না? এখন চেয়ারের উপরে যদি জাম্প করে পড়ে তাহলে আপনি জাম্প অন দ্য চেয়ার বলবেন, জাম্প আউট, জাম্প ফ্রম, জাম্প অফ। আসলে আপনি নর্মাল সেন্সে এটাকে চিন্তা করেন যে পোষা প্রাণী যখন জাম্প করলো তখন কি কোনো স্থান থেকে সে চেয়ারে জাম্প করলো, এইটা বেশিরভাগ ঘটে, নাকি সে চেয়ার থেকে নিচে জাম্প করেছে এইটা বেশি ঘটে, মানে চেয়ার থেকে জাম্প করে নিচে নেমেছে এইটা বেশি ঘটে। সো আমরা কোনটা বেশি ঘটে জানি, আমরা জানি চেয়ার থেকে নিচে পড়ে, অর্থাৎ এটা হলো অফ, অফ হবে, কি হবে অফ, জাম্পের সাথে অফ ব্যবহার করব, অফ। তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অধ্যায়টাও কিন্তু পড়তে পারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা 2টা কমপ্লিট, আমরা যাই পরের উদাহরণে যাই। সাদিয়া বলছেন 1-এর বি, মনিরুজ্জামান বলছেন অফ, ঠিক আছে। 3 এবং 4 আমরা দেখছি যে বিগত সালে জীবন বীমায় আসা এই প্রশ্নগুলোর ধরন কি ছিল এবং এই প্রশ্নগুলো কোন কোন অধ্যায় থেকে আসছে, অর্থাৎ আমরা এগুলো একটু গবেষণা করে দেখে নিচ্ছি। 3 নম্বরটা বলছে দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন হেল্ড গুড। হ্যাঁ, হেল্ড গুড এটা পাস্ট টেন্সে আছে, কোনো সমস্যা নাই, আমরা এটাকে হোল্ড গুডও বলতে পারি, হোল্ড গুড। এই কথাটার মানে কি, এটা হচ্ছে ইডিয়মস। তাহলে আমরা আগে দেখলাম হচ্ছে প্রিপোজিশন পড়ব, আর এখন দেখছি হচ্ছে ইডিয়মস পড়ব, প্রিপোজিশন পড়ব, ইডিয়মস পড়ব। ইডিয়মসটা কি, এখানে হোল্ড গুড কথাটার বাংলা হচ্ছে ধোপে টেকা,
রায়হানুল ইসলাম শুভ দুয়ের বলছিলেন হচ্ছে অফ, রাইট। সো ধোপে টেকা মানে কি? ধোপে টেকা মানে হচ্ছে কোনো কাজ করতে করতে সে ওই কাজের মধ্যে টিকে যাওয়া বা কাজটা তার কাছে সহজ হয়ে যাওয়া, টিকে যাওয়া অর্থে। সো এখানে টিকে যাওয়া মানে বৈধতা পাওয়া, বা সেই ক্ষেত্রে সে কি বলবেন, মানে কাজটার করতে পারবে এরকম, তার মানে ভ্যালিড, বৈধতা অর্জন করা, হোল্ড গুড। ধোপে টিকা বা বৈধতা অর্জন করা বা সেখানে কি স্বীকৃতি পাওয়া অর্থে আমরা ব্যবহার করতে পারি হোল্ড গুড মানে হচ্ছে ভ্যালিড। তাহলে এখানে কি পেলাম? এখানে হচ্ছে এটা একটা গ্রুপ ভার্ব অথবা ইডিওমেটিক এক্সপ্রেশন বলতে পারেন। এক্ষেত্রে আমরা এই অধ্যায়টাকেও গুরুত্ব দিব। নেক্সট 4 নম্বর প্রশ্ন, দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হি ইজ অলওয়েজ অন টাইম। দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হি ইজ অলওয়েজ অন টাইম। হি ইজ অলওয়েজ অন টাইম মানে সে সবসময় অন টাইম মানে কি? অন টাইম কথাটার মানে হচ্ছে পাংচুয়াল মানে সময়নিষ্ঠ, মানে সময় মতো সময়ের কাজ করে। এখন এইটাকে করতে বলছে কি? নেগেটিভ, নেগেটিভ করতে বলছে। তাহলে আমরা নেগেটিভ করার জন্য নিয়মটা জানি অনেকেই, সেটা হচ্ছে অলওয়েজ যদি কোনো বাক্যে থাকে তাহলে অলওয়েজ থাকলে হবে নেভার, অলওয়েজ থাকলে হবে নেভার। পাশাপাশি ওই সেন্টেন্সে থাকা যে মূল অর্থের একটা শব্দ থাকবে সেটাকে উল্টে দিতে হবে। তার মানে আমরা অলওয়েজকে নেভার করব, একইভাবে বাক্যের মধ্যে থেকে অন্য একটা হেডওয়ার্ডকে বিপরীত শব্দ বসাবো। তাহলে এখন কোনটা অ্যান্সার হতে পারে? দেখেন, অন টাইম মানে হচ্ছে সে সময়নিষ্ঠ বা পাংচুয়াল, আর লেট মানে হচ্ছে কি? লেট মানে হচ্ছে যে দেরি করে। তার মানে এখানে অ্যান্সারটা সি নাম্বার, হি ইজ নেভার লেট মানে সে কখনো দেরি করে না, এর মানেই হচ্ছে সে সবসময় সময় মতো আসে বা পাংচুয়াল। তো 4-এর অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার। তাহলে আমরা দেখলাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এই সেন্টেন্সটা, এই অধ্যায়টা আমাদেরকে জীবন বীমার জন্য পড়তে হবে। 5 নাম্বার, দ্য ওয়ার্ড ক্লোজাল। ক্লোজাল শব্দের সিনোনিম কি? দ্য ওয়ার্ড ক্লোজাল ইজ সিনোনিমাস উইথ। সিনোনিমাস উইথ বলেন, ক্লোজাল শব্দের সিনোনিম কি? ক্লোজাল শব্দের সিনোনিম কি? ক্লোজাল শব্দের সিনোনিম কি? ক্লোজাল শব্দের সিনোনিম হচ্ছে এনারমাউস মানে কি? বিশাল। আমরা জানি এই ক্লোজাল মানে অনেক বেশি, COLO ক্লোলো SSAL। ক্লোজাল মানে হচ্ছে বিশাল বা অনেক বা প্রচুর, বিশাল বা অনেক বা প্রচুর, বিশাল অনেক বা প্রচুর, ক্লোজাল মানে বিশাল বা অনেক বা প্রচুর। সেটা অ্যান্সার হবে এনারমাউস। এনারমাউস মানে হলো বিশাল বা প্রচুর বা অনেক, এনারমাউস। এরপরটা দেখি আমরা 6 নম্বর প্রশ্ন, দ্য প্যাসিভ অফ ম্যানার্স রিভিল ক্যারেক্টার। ম্যানার্স রিভিল ক্যারেক্টার, ম্যানার্স রিভিল ক্যারেক্টার। 6 নম্বরটা ম্যানার্স রিভিল ক্যারেক্টার। ছয় নম্বর, এইটাকে করতে বলেছে আবার প্যাসিভ, তার মানে আমরা ভয়েস চেঞ্জ অধ্যায়টাকেও পড়ব। এটাকে প্যাসিভ করলে কি দাঁড়াবে? প্যাসিভ ফর্ম অফ ম্যানার্স রিভিল ক্যারেক্টার। সো ক্যারেক্টার হচ্ছে অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসবো আর ম্যানার চলে যাবে পরে। সো ক্যারেক্টার সাবজেক্টে চলে আসবে, আর রিভিল হচ্ছে V1। আমরা জানি V1 থাকলে প্যাসিভ করার জন্য এম ইজ আর প্লাস V3 খুঁজবো। সো কোথায় এম ইজ আর প্লাস V3 আছে? ক্যারেক্টার্স ইজ রিভিল্ড, ইজ রিভিল্ড আর রিভিল্ড। এখন ক্যারেক্টার তো ওখানে সিঙ্গুলার ছিল, সো আমি কেন এখানে প্লুরাল ব্যবহার করব? কোনো যুক্তি নাই। সো অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার, ক্যারেক্টার ইজ রিভিল্ড বাই ম্যানার্স। সো সহজভাবে উত্তরটা হচ্ছে 3 নাম্বার। সো এর অ্যান্সার 3। ওকে, নেক্সট 7 নাম্বার, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। সঠিক বানান কোনটা? আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, সঠিক বানান কোনটি? দেখেন, এই শব্দটা এখানে যেটা বাংলা হবে সেটার বাংলা হবে হচ্ছে একমত হওয়া বা কোনো কিছুতে রাজি হওয়া বা সম্মত হওয়া। তা কারেক্ট কনসেনসাস, কনসেনসাস এটা হলো সঠিক বানান, CON কন ACN কনসেন AC বেস কনসেনসাস। সো বানান বা স্পেলিং মনে রাখার জন্য উপায় হচ্ছে আপনাকে শব্দগুলোকে ডিভাইড রুলে আনতে হবে, তার মানে হচ্ছে ভাঙতে হবে। ডিভাইড রুল ভাঙতে হবে কিভাবে? কনসেনসাস 3টা ভাগ করে উচ্চারণ করেন, এবং এখানে খেয়াল রাখবেন সি একটাই আছে কিন্তু কনসেনসাস বানাবে লাস্টের 2টা এস আছে।
সো এই যে এস এস সেন্সাস সেন্সাস এস এস এই জায়গাতে আপনার সব জায়গায় পার্থক্য দেখেন, এখানে আছে সি, এখানে আছে সি, এখানে আছে সিআইওএস, সিআইওএস হবে না। সরাসরি কনসেনসাস কথাটার মানে হচ্ছে একমত হওয়া বা কোনো কিছুতে মানে একসাথে অনেকে ভোট দিয়ে বা কোনো একটা বিষয়ে সম্মত হওয়া, রাজি হওয়া, এরকম বিষয়কে বলা হয় কনসেনসাস। ওকে, তার মানে আমরা স্পেলিং অধ্যায়টাও পড়ব। 8 নাম্বার, দ্য ডিরেক্ট অফ হি সেইড দ্যাট দ্য পেশেন্টস হ্যাড ডাইড আর্লি ইন দ্য মর্নিং। দ্য ডিরেক্ট অফ হি সেইড দ্যাট, সে বললো যে দ্য পেশেন্টস হ্যাড ডাইড আর্লি ইন দ্য মর্নিং, দ্য পেশেন্টস হ্যাড ডাইড আর্লি ইন দ্য মর্নিং। এটাকে করতে হবে ডিরেক্ট ন্যারেশন, কিন্তু এটা আছে হচ্ছে ইনডিরেক্টে, তাই না? সেইড দ্যাট দিয়ে এটা ইনডিরেক্টে আছে, এটাকে আমরা করতে হবে ডিরেক্ট। সো আপনারা একটু চিন্তা করে বলেন কি হবে অ্যান্সার। সাদিয়া, হি সেইড, আচ্ছা সবগুলোতেই সেইড আছে। দ্য পেশেন্টস হ্যাজ ডাইড, দ্য পেশেন্টস হ্যাড ডাইড, দ্য পেশেন্টস ডাইড, দ্য পেশেন্ট ডাইড। আচ্ছা এখন আসি, আমরা এই ধরনের বিপরীতভাবে আসা বাক্যগুলোকে অপশন থেকে মূল প্রশ্নে যাওয়ার চেষ্টা করব। সো ন্যারেশনের ক্ষেত্রে আমরা অনেকে জানি কি না, ন্যারেশনের ক্ষেত্রে মূল স্টেপ হলো 4টা। একটা হচ্ছে আপনার পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন, শব্দ পরিবর্তন, আরেকটা হচ্ছে কনজাংশন বা লিঙ্কার বসানো, কনজাংশন বা লিঙ্কার বসানো। এখন দেখেন তো, আমরা যদি টেন্স পরিবর্তনের কথাই চিন্তা করি, তাহলে এখানে পাস্ট টেন্স আছে, পাস্ট ইনডেফিনিট আছে, হতে পারে পাস্ট পারফেক্ট। আচ্ছা, তাহলে পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয় না, এটা আপনি প্রথমে বাদ দিতে পারেন। হ্যাজ ডাইড প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়, এটা ঠিক আছে, এটা বলতে পারেন যে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়। তো উত্তর হবে 3টার মধ্যে। এখন আসি পার্সন পরিবর্তন বা শব্দ পরিবর্তন বা লিঙ্কারগত কোথায় সমস্যা হতে পারে। তাহলে আমরা দেখি সবগুলোতেই সাবজেক্ট প্রেজেন্স আছে, এখানে কোনো সমস্যা নাই। পরবর্তী স্টেপ হচ্ছে আমরা দেখব যে এখানে আর কি পরিবর্তনের বিষয় আছে। হি সেইড দ্য পেশেন্টস ডাইড, পাস্ট টেন্স, এই দুটোর মধ্যে পার্থক্য কি? ইন দ্য লাস্ট মর্নিং। ও এখানে পার্থক্য হচ্ছে যদি আমরা এইটা নেই যে দ্য পেশেন্টস ডাইড আর্লি ইন দ্য লাস্ট মর্নিং, তাহলে এই বাক্যটা অটোমেটিক পাস্ট ইনডেফিনিট টেন্সে থেকে যায়। কিন্তু এইখানে এই লাস্ট শব্দটা কোনো রকম পরিবর্তন হয়ে কিন্তু উপরে লাস্ট নাই। তো যেহেতু আমাদের মেইন বাক্যে লাস্ট নাই, সো আমরা অপশন এটাতেও লাস্ট শব্দ ব্যবহার করে নিতে পারবো না। আচ্ছা এখন আসি এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কি। এই দুটোর মধ্যে পার্থক্য কি? হি সেইড দ্য পেশেন্ট ডাইড, হ্যাজ ডাইড আর্লি ইন দ্য মর্নিং। পার্থক্য হচ্ছে এখানে হ্যাজ ডাইড, এখানে ডাইড। সো এখন এইটার অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বারটা। সিতে লাস্ট আছে এক্সট্রা, ডি নাম্বারটা। কেন ডি নাম্বারটা অ্যান্সার আমরা করব? কারণটা মনে রাখবো, আমরা যখন দেখব যে রিপোর্টিং ভার্ব অংশে পাস্ট টেন্স আছে, তাহলে আমরা এই যে উদ্ধৃতিটা সেইটাও কিন্তু আমরা পাস্ট টেন্সে নিতে পারি, অর্থটা খেয়াল করলেও পারি। যেমন এখানে বলছে হ্যাজ ডাইড আর্লি ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং হচ্ছে আজকে সকালে সে মারা গেছে, আর এখানে আর্লি ইন দ্য মর্নিং খুব ভোরবেলা সে মারা গেল। সো এইটাকে এই যে মারা যাওয়া অর্থে, যদিও সকালের ঘটনা আর কথা হচ্ছে ধরেন বিকেলে, তাহলে এইখানে কিন্তু আমরা এই পাস্ট ইনডেফিনিট টেন্সে এটা ব্যবহার করব। তার মানে এইটার ফলাফল এখনো বিদ্যমান আছে এমনটা না, সে মারা গেছে মানে এখানে হচ্ছে বিকেলে বলতেছি ঘটনাটা, কিন্তু মারা গেছে ভোরবেলা। অর্থাৎ এই ধরনের সেন্টেন্সকে আমরা অতীত ধরে নিয়ে পাস্ট ইনডেফিনিটে এই উক্তিগুলোকে ব্যবহার করব। সো অ্যান্সারটা আমরা নিব হলো 8-এর ডি নাম্বার। যদি ডি নাম্বার না থাকতো আমরা সেক্ষেত্রে এই নাম্বার দিয়েও ব্যবহার করতে পারতাম, কোনো ভুল স্বাভাবিকভাবে জোর করে হতো না। সো এরকম থাকলে আমরা ডি নাম্বারটা আগে অ্যান্সার দিলাম। নেক্সট 9 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে দেখলাম ন্যারেশন থেকে কোশ্চেন আসছে, এরপরে কারেকশন থেকে কোশ্চেন, কারেকশন থেকে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক বাক্য হবে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দে অ্যাক্টেড ইন অ্যাকর্ডেন্স টু হিজ অ্যাডভাইস, they acted following his advice, they acted according to his advice, they acted upon his advice. 9 number,
চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দে অ্যাক্টেড ইন অ্যাকর্ডেন্স টু হিজ অ্যাডভাইস, দে অ্যাক্টেড ফলোয়িং হিজ অ্যাডভাইস, দে অ্যাক্টেড অ্যাকর্ডিং টু হিজ অ্যাডভাইস। আচ্ছা, এখানে প্রথম কথা হচ্ছে আমরা এই অ্যাডভাইস শব্দটাকে চিনি। অ্যাডভাইস এইটার সাথে আমরা কখনো এস যুক্ত করব না, কারণ অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বাই এস যুক্ত হবে না, কারণ আনকাউন্টেবল নাউনের প্লুরাল হয় না। এটা বাদ, এটা বাদ, এই দুইটা বাদ দিলাম। এখন পার্থক্য হচ্ছে আমরা কি এই ইন অ্যাকর্ডেন্স টু নিব নাকি অ্যাকর্ডিং টু নিব। অ্যাকর্ডিং টু মানে অনুসারে, আর ইন অ্যাকর্ডেন্স টু হয় না, এইখানে ভুলটা হচ্ছে ইন অ্যাকর্ডেন্স উইথ হয়। অনুসারে বোঝাতে ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন অ্যাকর্ডেন্স উইথ। সো তাহলে এ নাম্বার অপশনটাও ভুল, হাতে থাকলো আমার একমাত্র সি নাম্বার। দে অ্যাক্টেড অ্যাকর্ডিং টু হ্যাজ অ্যাডভাইস, তার উপদেশ অনুসারে তারা কাজ করলো, উপদেশ অনুসারে কাজ করলো। ওকে, এবং আজকের আলোচনায় 10 নম্বর প্রশ্ন। এই 10টা প্রশ্নই জীবন বীমা কর্পোরেশনে আসা 2019 সালে প্রশ্ন ছিল। এটা বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কোনটা হবে অ্যান্সার? ইট ইজ ইউ, ইট ইজ ইউ, ইট ইজ ইউ, সবগুলোর সাথে ইউ এর সাথে রিলেটিভ প্রোনাউন, ইউ এর সাথে রিলেটিভ প্রোনাউন। পার্থক্যটা হচ্ছে এখানে আছে ইজ, এখানে আছে আর, এখানে আছে হ্যাজ, এখানে আছে ইজ। এখন আমাকে দেখতে হবে যে এই হুয়ের পূর্বপদ কে আছে, সেই অনুসারে এটাকে অ্যান্সার করতে হবে। সো হুয়ের পূর্বপদ ইউ, তো ইউ এর সাথে আমরা কি কোনোদিন ইজ বসাই কিনা, ইউ এর সাথে আর বসাই কিনা, ইউ এর সাথে হ্যাজ বসাই কিনা, ইউ এর সাথে ইজ বসাই কিনা। এখন দেখেন আমরা কখনো ইউ এর সাথে ইজ বসাই না, ইজ বসাই না, হ্যাজ বসাই না, ইউ এর সাথে আমরা আর বসাই। সো 10 এর অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার। তার মানে এইটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এই অধ্যায় থেকে নেওয়া হয়েছে, রিলেটিভ প্রোনাউন এই অধ্যায় থেকে নেওয়া হয়েছে। ওকে, সো এই ছিল 10টা প্রশ্ন। তাহলে আমরা 10টা প্রশ্নের গবেষণাটা একটু আরেকবার দেখে নিই যে জীবন বীমার লাস্ট 10টা কোশ্চেন কোথা কোথা থেকে আসছে। এইটা আসছিল কারেকশন, যেটা প্রোনাউন অধ্যায়, এটা আরেকটা কারেকশন যেটা ফ্রেজ অধ্যায়, এটা একটা ন্যারেশন থেকে আসা প্রশ্ন, এটা একটা স্পেলিং থেকে আসছে, প্যাসিভ ভয়েস থেকে আসছে, ক্লোজাল সিনোনিমাস থেকে প্রশ্নটা আসছে, নেগেটিভ মানে অ্যাফার্মেটিভ নেগেটিভ থেকে এই প্রশ্নটা আসছে, তারপরে এক্সপ্রেশন হোল্ড গুড এটা হচ্ছে ফ্রেজ থেকে বা গ্রুপ ভাব থেকে বলতে পারেন, একটা হচ্ছে প্রিপোজিশন থেকে, আরেকটা হচ্ছে প্রিপোজিশন থেকে। সো এই যে আমরা 10টা প্রশ্ন দেখলাম, এই গবেষণা থেকে গবেষণার আলোকে আপনাদের জন্য একটা ছোট্ট সাজেশন রেডি করা আছে, সেই সাজেশনটা একটু দেখি আমরা। জীবন বীমা কর্পোরেশনে ইংরেজি সাজেশন হিসাবে আমরা দেখি কি কি পড়বেন আপনারা। এই যে গ্রামার পার্ট থেকে আপনাদের জন্য মোট রাখছি হচ্ছে 17টা অধ্যায়। গ্রামার পার্ট থেকে আমরা পড়ব 17টা অধ্যায়। 17টা অধ্যায় কি কি? নাউন পড়বেন, ডিটারমিনার পড়বেন, প্রোনাউন পড়বেন, ভার্ব পড়বেন, অ্যাডজেক্টিভ পড়বেন, অ্যাডভার্ব পড়বেন, ডিগ্রি পড়বেন, প্রিপোজিশন, কনজাংশন। এছাড়াও অ্যাফার্মেটিভ নেগেটিভ যেটা ট্রান্সফরমেশন দেখলাম আমরা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, টেন্স বেসিক, কন্ডিশনাল সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, আর একটা হলো কমন মিস্টেক। এইগুলোর মধ্যেও যদি মনে করেন যে আরও বাছাই করে কমাতে চান, তাহলে আমি কিছু স্টার্ট দিয়ে দিচ্ছি, সেগুলো একটু বেশি পড়বেন, মানে আরও একটু ডিপলি সাজেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আরও ডিপ সাজেশন দিয়ে দিলাম। দেখেন এই কয়টা অধ্যায় পড়বেন, তাহলে মূলত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা অধ্যায় পড়বেন। 17টা থেকে 5টা আমি আরও কমিয়ে দিলাম। তার মানে এরপরেও যদি মনে করেন যে না আমরা এত পড়তে পারবো না, আরও সিরিয়াস স্টুডেন্ট, তাহলে ডাবল স্টারগুলো নেন, এই ডাবল স্টারগুলো পড়বেন, ডাবল স্টারগুলো পড়ে নেবেন, ডাবল স্টার, ডাবল স্টার, ব্যাস এই ডাবল স্টারগুলো পড়বেন। তাহলে খেয়াল করেন, তাহলে এই গ্রামার অধ্যায় থেকে আমরা জীবন বীমার জন্য গ্রামার পার্ট থেকে জিনিসগুলো পড়ব। এগুলো সবই আমাদের পেইড বেসে পড়ানো হয়। যারা অল জব ইংলিশ কোর্সে ভর্তি হতে চান, মানে একটা কোর্স দিয়ে সকল চাকরি কভার করবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মেসেঞ্জারে। আচ্ছা, মেমোরাইজিং থেকে কি পড়বেন? গ্রামার থেকে এই জিনিসগুলো পড়লেন, এখন মেমোরাইজিং থেকে পড়বেন কারেক্ট স্পেলিং যেটা গুরুত্বপূর্ণ, সিনোনিম অ্যান্টোনিম এটাও আসছিল, গ্রুপ ভার্ব আসছে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ আসছে, প্রোভার্বস আসেনি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসছে। সো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, নাম্বার, প্রোভার্বস এই সব পড়বেন। এখন যদি বলেন যে না এখান থেকেও আমরা কিছু কমিয়ে দেন বা আরও কম পড়তে চাই, তাহলে আমরা পড়তে পারি স্পেলিং অধ্যায়টা, সিনোনিম অ্যান্টোনিম বাদ দেওয়ার সুযোগ নাই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাদ দিতে পারবেন না, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ বাদ দিতে পারবেন না। এই কয়টা অধ্যায় থেকে অবশ্যই কোশ্চেন থাকবে।
তো এই ছিল হচ্ছে জীবন বীমায় আপনারা যদি পরীক্ষা দিতে চান তাহলে তার একটা সংক্ষিপ্ত ইংরেজি সাজেশন। সো এই সাজেশনের আলোকেও যদি আপনারা যদি অল জব ইংলিশ কোর্স করতে চান তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। ইনশাল্লাহ অল জব ইংলিশ কোর্স আমরা মাত্র মাসে 150 টাকা করে 3 মাসের কোর্স 450 টাকা কোর্স ফি দিয়ে করাচ্ছি। সো যারা প্রয়োজন মনে করবেন মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর এছাড়াও এক্সপার্ট ইংলিশ এই বইটি থেকে সকল জিনিসগুলো পড়তে পারেন। ঠিক আছে, এই ছিল আজকের ছোট্ট আলোচনা আপনাদের জন্য সাপ্তাহিক আয়োজন। ভালো থাকবেন।